আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে জীবনের কোনো একটা বড় ধাক্কা খেলেন বা ধরুন ব্যর্থ হলেন, আর প্রথমে মনে হলো সব শেষ, কিন্তু পরে দেখলেন ওই ঘটনাটাই আসলে নতুন কোনো দরজা খুলে দিল? হয়তো একটা চাকরি চলে গেল, কিন্তু সেটাই হয়তো নিজের কিছু শুরু করার সাহস জুগিয়েছে। রায়ান হলিডে তার বিখ্যাত বই দি অবস্টাকল ইজ দ্য ওয়ে তে কিন্তু ঠিক এই আইডিয়াটাই খুব জোর দিয়ে বলেছেন। বইটা আসলে আমাদের শেখায় জীবনের বাধাগুলো হুম। এগুলো এড়িয়ে যাওয়ার মতো জিনিস না, বরং এগুলো ব্যবহার করেই এগিয়ে যেতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বইটার মূল কথাই তো এটা। প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা হোঁচট, যে কোনো কঠিন পরিস্থিতি আসলে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পথ, একটা সুযোগ। এটা শুধু কথার কথা নয়, কিন্তু এর পেছনে আছে ওই যে প্রাচীন স্টোয়িক দর্শন, তার গভীর প্রজ্ঞা। বিষয়টা আসলেই ভাবার মতো। আচ্ছা, তাহলে এই ভাবনাটা নিয়ে আজ একটু বিস্তারিত কথা বলা যাক, কি বলেন? অবশ্যই। আমাদের কাছে তো রায়ান হলিডের বইয়ের মূল ধারণাগুলো আছে, আর স্টোয়িক দর্শন নিয়েও কিছু বিশ্লেষণ আছে। হুম। এই আলোচনা থেকে আমরা চেষ্টা করব বুঝতে যে জীবনের চ্যালেঞ্জগুলোর দিকে তাকানোর অ্যাঙ্গেলটা কিভাবে বদলানো যায়, আর সেই বদলানো দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলোর মোকাবিলা কিভাবে আরও ভালোভাবে করা যায়, তাই না? হ্যাঁ। মূল লক্ষ্যটা হলো বাধাকে শুধু সহ্য করা না, বরং তাকে শক্তিতে বদলানোর উপায়গুলো খুঁজে বের করা। ঠিক। আর এর শুরুটা হয় আমাদের দৃষ্টিভঙ্গি বা বলা যায় দেখার ভঙ্গিটা পাল্টানোর মধ্যে দিয়ে। হ্যাঁ, কারণ একই ঘটনা দেখুন একজনের কাছে এক রকম নিয়ে আসে। একদম ঠিক। আলোচনার প্রথম ধাপই এটা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। জীবনে যাই ঘটুক না কেন, সেটা যত খারাপই লাগুক প্রথমে, তার কিন্তু নিজের কোনো ভালো বা খারাপ থাকে না। না, থাকে না। আমরাই সেটার উপর একটা বসাই। যেমন ধরুন, রাস্তায় জ্যামে আটকে গেলাম, কারো কাছে এটা সাংঘাতিক বিরক্তির, আবার অন্য কেউ হয়তো ভাবল, যাক, এই সুযোগে একটা পডকাস্ট শোনা যাক বা নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া যাক। এখানেই স্টোয়িক দর্শনের সবচেয়ে পাওয়ারফুল দিকটা। তারা বলতেন বাইরের ঘটনা কিন্তু আমাদের হাতে নেই। বৃষ্টি হবে কিনা, দেশের অর্থনীতির কি হবে, বা অন্য লোক আমার ব্যাপারে কি ভাববে, এগুলো তো আমরা বদলাতে পারি না। না, পারি না। কিন্তু যেটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে, তা হলো ওই ঘটনাগুলোর প্রতি আমাদের রিয়াকশন, আমাদের ভাবনা চিন্তা, আমাদের সিদ্ধান্ত। এই ভেতরের নিয়ন্ত্রণটাই আসল ক্ষমতা। তার একই অবস্থায় পড়েও একজন মানুষ একেবারে ভেঙে পড়তে পারে, আবার অন্যজন হয়তো ঠিক, অন্যজন হয়তো সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা খুঁজে নিতে পারে। ধরুন, দুজন লোক একই প্রজেক্টে ফেল করল। একজন হয়তো ভাববে আমার দ্বারা কিচ্ছু হবে না, এই ফেলিওরই সেটা প্রুফ করে দিল, সে হয়তো হাল ছেড়ে দেবে। দিতেই পারে। আর অন্যজন, সে হয়তো ভাববে ব্যর্থ হয়েছি, কষ্ট তো হচ্ছেই, কিন্তু এখান থেকে কি শিখলাম, ভুলটা কোথায় ছিল, পরের বার কিভাবে আরও ভালো করা যায়। দেখুন, ঘটনা কিন্তু একটাই, ব্যর্থতা। কিন্তু দুজনের রিয়াকশন পুরো পরিস্থিতিটাকে দুটো আলাদা দিকে নিয়ে গেল। প্রথমজন ব্যর্থতাকে ফাইনাল ভেবে নিল, দ্বিতীয়জন সেটাকে শিক্ষার একটা অংশ হিসেবে দেখল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তাই না? এই যে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা, এর কি অনুভূতি চেপে রাখা, রাগ, দুঃখ এগুলো আসবে না? না না, তা নয়। এটা একটা খুব জরুরি পয়েন্ট। স্টোয়িকরা কিন্তু আবেগকে অস্বীকার করতে বলেননি। রাগ, দুঃখ, হতাশা এগুলো আসবেই, এগুলো স্বাভাবিক। তারা বলেছেন আবেগ দ্বারা চালিত না হয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে। ও আচ্ছা। ফিলিংসটা বুঝুন, কিন্তু সেটার দাস হয়ে যাবেন না। সচেতনভাবে ঠিক করুন এরপর কি করবেন, এটাই আসল। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টের রিয়াকশনে কি করছি সেটাই ম্যাটার করে। কিন্তু শুধু কি ভাবনার পরিবর্তনই যথেষ্ট, নাকি কাজও করতে হবে? অনেক সময় তো বুঝি, কিন্তু করতে পারি না। অবশ্যই কাজ করতে হবে। এখানেই তো রায়ান হলিডের ওই কথাটা আসে, হোয়াট স্ট্যান্ডস ইন দ্য ওয়ে বিকামস দ্য ওয়ে। যা পথ আটকে দাঁড়িয়ে আছে সেটাই আসলে পথ। ইন্টারেস্টিং। শুধু মনে মনে ভাবলে হবে না, কাজেও এই দর্শনটা আনতে হবে। বাধাটাকে দেখে পালিয়ে গেলে বা পাশ কাটিয়ে চলে গেলে চলবে না, বরং সেটার মধ্যে দিয়ে পথ বানাতে হবে। তার সমস্যাটা এড়িয়ে না গিয়ে বরং সেটার মুখোমুখি হতে হবে, আরও গভীরে যেতে হবে।
একদম। যখন আমরা কোনো চ্যালেঞ্জ বা বাধার মুখোমুখি হই আর ঠিক করি যে এর মোকাবিলা করব, তখনই কিন্তু আমরা সবচেয়ে বেশি শিখি, সবচেয়ে বেশি শক্তিশালী হই। তখন ওই বাধাটা শুধু বাধা থাকে না, সেটা আমাদের এগিয়ে যাওয়ার পথের একটা সিঁড়ি হয়ে যায়। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কেউ পাবলিক স্পিকিংয়ে ভয় পায়। সে যদি এই ভয়টা এড়িয়েই চলে সারা জীবন, তাহলে ভয়টা কিন্তু তার পথ আটকে রাখবে। ঠিক। কিন্তু সে যদি ভয়টাকে মেনে নেয় আর ছোট ছোট স্টেপে এটার মুখোমুখি হয়, যেমন প্রথমে হয়তো শুধু বন্ধুদের সামনে বলল, তারপর ছোট মিটিংয়ে, তারপর হয়তো একটু বড় জায়গায়, তাহলে ধীরে ধীরে এই ভয়টাই তার কনফিডেন্স বাড়ানোর রাস্তা হয়ে দাঁড়াবে। মানে বাধাটাকেই সে ব্যবহার করল নিজের উন্নতির জন্য। তার মানে অ্যাকশন বা কাজটাই আসল অনুঘটক, ভাবনাটাকে বাস্তবে রূপ দেয়। শুধু ভাবলে হবে না, করতে হবে। এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক উদাহরণ কি আছে? হ্যাঁ, থমাস এডিসনের গল্পটা এখানে খুব ভালো যায়। বলা হয় যখন তার বিশাল ল্যাবরেটরি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার ছেলে এসে তাকে সান্ত্বনা দিতে গিয়েছিল। কিন্তু এডিসন নাকি একদম শান্তভাবে দাঁড়িয়ে বলেছিলেন, আরে ভালোই হয়েছে, আমাদের সব ভুল আর পুরনো জঞ্জাল পুড়ে গেল, কাল থেকে একদম নতুন করে শুরু করতে পারব। ভাবা যায় এই রকম মানসিকতা। হ্যাঁ, এত বড় একটা ডিজাস্টার, কিন্তু তিনি তার মধ্যেও নতুন করে শুরু করার সুযোগ দেখছেন। কোনো অভিযোগ নেই, কোনো হতাশা নেই, শুধু সামনে তাকানো। এটাই হলো বাধাকে পথ বানানোর একটা চরম উদাহরণ। তিনি ধ্বংসের মধ্যেও সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন। কারণটা কি? কারণ তিনি পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ নেই এটা মেনে নিয়েছিলেন, কিন্তু নিজের রিঅ্যাকশন আর পরের স্টেপের ওপর তার পুরো কন্ট্রোল ছিল। এই যে কঠিন সময়েও শান্ত থাকা আর নতুন পথ খোঁজার ক্ষমতা, এটাই তো সহনশীলতা, মানে রেজিলিয়েন্স। স্টোয়িকরা তো বলতেন জীবন সহজ হবে এমনটা ভাবাই ভুল। একদম। বরং জীবন কঠিন হবে এটাই স্বাভাবিক। আর এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদের চরিত্র গড়ে তোলে, শক্তি বাড়ায়। তাদের একটা কথা আছে না, পেইন ইজ নট ইয়োর এনিমি, ইটস ইয়োর টিচার। ঠিক তাই। যন্ত্রণা শত্রু নয়, শিক্ষক। দেখুন, আরামের মধ্যে মানে কমফর্ট জোনে থাকলে কি খুব বড় কিছু অর্জন করা যায়? যায় না। না। যে সাঁতারু ঢেউকে ভয় পায়, সে কি আর সমুদ্র পাড়ি দিতে পারে? জীবনের বড় অ্যাচিভমেন্টগুলো তো তাদের কাছেই আসে যারা কষ্টের মুখোমুখি হতে ভয় পায় না, বরং কষ্টের মধ্যেই বেড়ে ওঠার সুযোগ খোঁজে। কিন্তু এই সহনশীলতা কি এমনি এমনি আসে? না, আসে না। এটা আসলে একটা মাসেলের মতো। যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। প্রতিবার যখন আমরা ছোটখাটো কোনো অসুবিধে বা অস্বস্তিকে এড়িয়ে না গিয়ে ফেস করি, তখনই আমরা এই মানসিক মাসেলটাকে একটু একটু করে বিল্ড করি। তার মানে বারবার রিজেক্ট হওয়া বা ফেলিয়ার ফেস করাটাও এক ধরনের ট্রেনিং। হতেই পারে। যেমন ধরুন, একজন লেখক, তার লেখা বারবার পাবলিশাররা রিজেক্ট করছে। সে যদি প্রতিবার হতাশ হয়ে লেখা ছেড়ে দেয়, তাহলে তো গল্প ওখানেই শেষ। কিন্তু সে যদি ভাবে প্রত্যেকটা রিজেকশন আমাকে শেখাচ্ছে কোথায় ভুল হচ্ছে, বা এটা আমার লেখার প্রতি আমার কমিটমেন্টের পরীক্ষা, তাহলে সে চালিয়ে যাবে, হয়তো একদিন সফলও হবে। তখন পেছনের ওইসব রিজেকশন তার সাকসেস স্টোরির অংশ হয়ে যাবে। চমৎকার উদাহরণ। এখানেও সিংহের শিকার করার উপমাটাও বেশ ভালো খাটে। সিংহ যখন শিকার ধরতে পারে না, সে কি হাল ছেড়ে দেয় বা প্রকৃতিকে দোষ দেয়? না তো। দেয় না। সে চুপচাপ দেখে, শক্তি জমায়, আবার চেষ্টা করে। সে তার লক্ষ্য থেকে সরে না। ব্যর্থতাটাকে সে একটা সাময়িক ব্যাপার হিসেবে দেখে। এই যে ফোকাসড থাকা, এই মানসিকতাই আসল। এখান থেকেই একটা প্রশ্ন আসে মনে। আমরা যখন জীবনে ছোট বড় চ্যালেঞ্জ বা কষ্টের মুখে পড়ি, আমাদের স্বাভাবিক রিঅ্যাকশনটা কি হয়? আমরা কি পরিস্থিতির শিকার হয়ে যাই, নাকি সিংহের মতো শান্ত থেকে পরের স্টেপটা ভাবি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটাই আমাদের পরের পয়েন্টের দিকে নিয়ে যায়। সেটা হলো, যা আমাদের নিয়ন্ত্রণে আছে শুধু সেটার উপর মনোযোগ দেওয়া। হ্যাঁ, এটা খুব জরুরি। জীবনে তো কত কিছুই ঘটে যা আমাদের কন্ট্রোলের বাইরে, যেমন অর্থনীতির অবস্থা, বা ধরুন রাজনৈতিক পরিস্থিতি, অন্য লোক কি করছে, এমনকি আমাদের শরীর কখন খারাপ হবে, এগুলোর ওপর তো আমাদের তেমন হাত নেই। একদমই নেই। অন্যদিকে কিছু জিনিস আছে যা প্রায় পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, যেমন আমাদের চিন্তাভাবনা, আমাদের নেওয়া সিদ্ধান্ত, আমাদের কাজ, আমরা কতটা চেষ্টা করব,
কোনো পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব। হুম। স্টোইকরা বলতেন আমাদের এনার্জি আর মনোযোগ যদি আমরা কন্ট্রোলের বাইরে জিনিসগুলো নিয়ে দুশ্চিন্তা বা অভিযোগ করে নষ্ট করি তাহলে ফল কি হবে? শুধু হতাশা আর অসহায় লাগবে। এটা খুব সত্যি। যেমন পরীক্ষার রেজাল্ট কি হবে তা নিয়ে বেশি ভেবে লাভ নেই, পরীক্ষা দেওয়া হয়ে গেলে রেজাল্টও আর আমার হাতে নেই। নেই। কিন্তু পরীক্ষার জন্য কতটা পড়ব সেটা আমার হাতে ছিল। অথবা ধরুন চাকরির ইন্টারভিউ কেমন হবে সেটা নিয়ে টেনশন না করে নিজের প্রস্তুতি আর প্রেজেন্টেশনের ওপর ফোকাস করাটাই তো বুদ্ধিমানের কাজ। একদম। এই আইডিয়াটা বোঝার জন্য একজন তীরন্দাজের উপমা দেয়া হয়। একজন ভালো তীরন্দাজ জানে সে তার ধনুকটা ঠিকমতো ধরতে পারে, নিশানা ঠিক করতে পারে, দম কন্ট্রোল করতে পারে আর ঠিক সময়ে তীরটা ছাড়তে পারে। ঠিক। কিন্তু তীরটা ছেড়ে দেওয়ার পর বাতাস কোন দিকে বইবে বা টার্গেটটা যদি হঠাৎ নড়ে যায় সেটা তার নিয়ন্ত্রণে নেই। তাই সে তার পুরো ফোকাসটা দেয় সেইটুকুর ওপর যতটুকু তার নিয়ন্ত্রণে আছে, মানে তার নিজের স্কিল আর চেষ্টা। রেজাল্টের চিন্তা তাকে তার কাজ থেকে সরাতে পারে না। তার মানে জীবনের যুদ্ধক্ষেত্র অনেকটা এরকম, একজন সৈনিকের মতো। যুদ্ধের ফাইনাল রেজাল্ট হয়তো অনিশ্চিত, অনেক কিছুই হতে পারে যা তার কন্ট্রোলে নেই। হ্যাঁ, কিন্তু সে তার নিজের সাহস, ট্রেনিং, স্ট্র্যাটেজি, টিমের প্রতি লয়্যালটি এগুলোর ওপর ফোকাস করে, কারণ সে জানে এই কন্ট্রোল জিনিসগুলোই তার জেতার চান্স বাড়াবে। ঠিক। আর এই মানসিকতাই কিন্তু মানুষকে সাহায্য করে সমস্যাকে শক্তিতে বদলাতে। রায়ান হলিডে তার বইয়ে এরকম অনেক ঐতিহাসিক চরিত্রের কথা বলেছেন, যেমন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বা ধরুন কৃতদাস থেকে দার্শনিক হয়ে ওঠা এপিকট্যাটাস, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ হ্যাঁ। এরা প্রত্যেকেই কিন্তু অভাবনীয় সব বাধাকে অসাধারণ সুযোগে পরিণত করেছিলেন। তাদের জীবন দেখলে বোঝা যায় এটা শুধু থিওরি নয়, এটা সম্ভব। মার্কাস অরেলিয়াসের কথাই যদি ধরি, তিনি এমন এক সময় সম্রাট ছিলেন যখন প্লেগ মহামারী চলছে, বাইরে থেকে উপজাতিরা আক্রমণ করছে, এমনকি তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিও তার বিরুদ্ধে চলে গেছে। যে কোনো সাধারণ মানুষ তো এই অবস্থায় ভেঙে পড়তই। কিন্তু মার্কাস অরেলিয়াস তা করেননি। তার লেখা মেডিটেশনসে আমরা দেখি তিনি এই চরম কষ্টের মধ্যেও নিজেকে শান্ত রেখেছেন, নিজের দায়িত্ব পালন করে গেছেন। শোনা যায় তিনি নিজেকে প্রায়ই একটা প্রশ্ন করতেন, যেটা এই পুরো দর্শনের সার কথা। কি সেটা? তিনি নিজেকে প্রশ্ন করতেন, এই মুহূর্তে আমার হাতে যা আছে তা দিয়ে আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু রাইট নাও উইথ হোয়াট আই হ্যাভ? বাহ, এই মুহূর্তে আমার হাতে যা আছে তা দিয়ে আমি কি করতে পারি? দারুণ শক্তিশালী প্রশ্ন তো। এটা যেন অসহায়ত্বের অন্ধকার থেকে টেনে বের করে একদম কাজের দিকে নিয়ে আসে। ঠিক তাই। যখন মনে হয় চারদিক থেকে সমস্যা ঘিরে ধরেছে, তখন এই প্রশ্নটা নিজেকে করলে অন্তত একটা ছোট্ট স্টেপ নেওয়ার রাস্তা দেখা যায়। একদম। এই প্রশ্নটা আমাদের ফোকাসটা শিফট করে দেয়। যা আমরা করতে পারছি না সেখান থেকে যা আমরা করতে পারি সেদিকে। বাইরের অবস্থা যতই খারাপ হোক না কেন, সবসময় এমন কিছু থাকে যা আমাদের নিয়ন্ত্রণে, যা আমরা এই মুহূর্তে করতে পারি। হয়তো খুব ছোট কিছু। হ্যাঁ, হয়তো খুব ছোট কিছু, একটা ফোন করা বা একটা তথ্য খুঁজে বের করা, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করা বা শুধু একটা লম্বা শ্বাস নেওয়া। কিন্তু এই ছোট পদক্ষেপটাই পরের পদক্ষেপের দরজা খুলে দেয়। আর এভাবেই সমস্যাগুলো, যা শুরুতে পাহাড়ের মতো মনে হচ্ছিল, সেগুলি ধীরে ধীরে আমাদের বেড়ে ওঠা সিঁড়ি হয়ে দাঁড়ায়। লিঙ্কনের কথাও বলছিলেন, তিনিও তো জীবনে অনেক ব্যর্থতা, ব্যক্তিগত দুঃখকষ্ট পেয়েছেন। হ্যাঁ, পেয়েছেন। আর তিনি সেগুলোকে যেভাবে রাজনৈতিক প্রজ্ঞা আর সহানুভূতির শক্তিতে বদলে ফেলেছিলেন, সেটাও কিন্তু এই দর্শনেরই একটা দারুণ উদাহরণ। তাহলে এই সব কিছুর মূলে যা দরকার তা হলো এক ধরনের ভেতরের স্থিরতা বা শান্তি, মানে ইনার কাল্ম, তাই না? কারণ মন যদি শান্ত না থাকে তাহলে তো ঠিকমতো ভাবাই যাবে না, রিয়াকশনও কন্ট্রোল করা যাবে না। একদম। রায়ান হলিডে বলেছেন, কাম মাইন্ড ইজ আ পাওয়ারফুল ওয়েপন। শান্ত মন একটা শক্তিশালী অস্ত্র। কেন? কারণটা সহজ। যখন আমরা ভয়, রাগ বা টেনশনে থাকি, তখন আমাদের ব্রেন ঠিকমতো কাজ করে না। আমরা ভুল সিদ্ধান্ত নিই, পরিস্থিতি আরও খারাপ করে ফেলি। কিন্তু মন যদি শান্ত থাকে, তাহলে আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি,
পরিস্থিতিটা বুঝতে পারি আর সবচেয়ে কাজের পদক্ষেপটা নিতে পারি। কিন্তু জীবনে তো রোজই এমন ঘটনা ঘটে যে আমাদের রাগিয়ে দেয় বা হতাশ করে। এই ঝামেলার মধ্যে শান্ত থাকাটা কি সত্যিই সম্ভব? সম্ভব, তবে এটা অভ্যাসের ব্যাপার। স্টোইকরা বলতেন, বাইরের ঘটনাগুলো আমাদের শান্তি নষ্ট করে না, করে হলো ওই ঘটনাগুলো সম্পর্কে আমাদের ধারণা বা মতামত। যেমন ধরুন কেউ আমাকে অপমান করল, আমি কষ্ট পেলাম। স্টোইকরা বলবেন, কষ্টটা কিন্তু অপমানের জন্য নয়, কষ্টটা হচ্ছে কারণ আমি অপমানটাকে খারাপ বা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যদি আমি মনে করি অন্যের কথায় আমার দাম কমে না, তাহলে তো সেই অপমান গায়েই লাগবে না। ও, তার মানে এখানেই ওই কথাটা আসে যে নো ওয়ান ক্যান হার্ট ইউ উইদাউট ইয়োর পারমিশন। তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে কষ্ট দিতে পারে না। হ্যাঁ, অনেকটা তাই। মানে কষ্ট পাওয়া বা না পাওয়াটা আমাদের নিজেদের হাতেই। আমরা যদি বাইরের ঘটনা বা লোকের কথায় বেশি পাত্তা না দিই, সেগুলোকে আমাদের মনের শান্তি নষ্ট করার পারমিশন না দিই, তাহলে শান্ত থাকা সম্ভব। এটা শুনতে সহজ লাগলেও করাটা তো কঠিন। অবশ্যই কঠিন, কারণ আমরা সামাজিক জীব, অন্যের কথা বা আচরণ আমাদের এফেক্ট করে। কিন্তু চেষ্টা করতে করতে এই মানসিক দূরত্ব তৈরি করা যায়। যেমন রেগুলার মেডিটেশন করা, নিজের চিন্তা ভাবনাগুলো একটু খেয়াল করা, কোনো খারাপ ঘটনার পর যুক্তি দিয়ে ভাবা যে ঠিক কি হলো আর আমি কি করতে পারতাম। এগুলো ধীরে ধীরে ভেতরের স্থিরতা বাড়াতে হেল্প করে। শান্ত থাকা মানে কিন্তু অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতিগুলোর দ্বারা ভেসে না যাওয়া। আচ্ছা, তাহলে আজকের এই লম্বা আর বেশ গভীর আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? যদি মূল কথাটা আরেকবার বলি। মূল কথাটা হলো, জীবনে বাধা আসবেই, সেটাকে আটকানোর উপায় নেই। কিন্তু সেই বাধাগুলোকে পথের শেষ ভাবাটা ভুল, সেগুলোকে পথের অংশ হিসেবে দেখতে হবে। বাধা মানে থেমে যাওয়া নয়, বাধা মানে নতুন রাস্তা খোঁজার চ্যালেঞ্জ। দ্য অবস্টেকল ইজ দ্য পাথ, এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। ঠিক, আর শুধু তাই নয়, পরিস্থিতি সহজ হোক এই আশা না করে বরং নিজেদের আরও যোগ্য, আরও শক্তিশালী করার দিকে ফোকাস করা উচিত। রায়ান হলিডের ওই কথাটা আবার মনে পড়ছে, ডোন্ট উইশ ইট ওয়ার ইজিয়ার, উইশ ইউ ওয়ার বেটার। একদম, জীবনকে বদলানোর চেষ্টার চেয়ে নিজেকে উন্নত করাটাই বেশি কাজের। আর এই পুরো দর্শনটা, এটা তো শুধু থিওরি না। না, একদমই না। এটা একটা জীবনযাপনের পদ্ধতি, একটা অ্যাক্টিভ প্র্যাকটিস। যারা এই অ্যাটিটিউডটা নিতে পারে, তারা জীবনের প্রত্যেকটা ধাক্কা থেকে, প্রত্যেকটা ফেলিয়ার থেকে শেখে। তারা হতাশ হয়ে বসে থাকে না, বরং ভাবে, আচ্ছা, এখান থেকে কি শেখার আছে, এরপর কি করা যায়। অথবা হয়তো ভাবে, সম্ভবত এই কঠিন রাস্তাটাই আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ওই যে, ওকে, হোয়াটস নেক্সট, বা মেবি দিস ইজ দ্য ওয়ে, এই ভাবনাটা। তার মানে কষ্ট বা বাধাকে শত্রু না ভেবে যদি তাকে শিক্ষক হিসেবে দেখা যায়, তার মধ্যে যদি অর্থ খোঁজার চেষ্টা করা যায়, তাহলে হয়তো জীবনটাই অন্যরকম হয়ে উঠবে। তখন সাকসেস বা ফেলিয়ারের চেয়েও বড় হয়ে উঠবে ওই জার্নিটা, ওই শেখাটা, বেড়ে ওঠাটা। ঠিক তাই। আর এখানেই আমরা আজকের আলোচনার প্রায় শেষে এসে গেছি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। বলুন। প্রত্যেকের জীবনেই তো এই মুহূর্তে কোনো না কোনো চ্যালেঞ্জ আছে, তাই না? ছোট বা বড়। সেই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে একবার যদি মার্কাস অরেলিয়াসের মতো নিজেকে প্রশ্ন করা যায়, এই মুহূর্তে আমার হাতে যা আছে তা দিয়ে আমি কি করতে পারি? এই একটা প্রশ্নই হয়তো অনেক জট খুলে দিতে পারে, নতুন পথের দিশা দিতে পারে। হতে পারে। হয়তো দেখা যাবে যেটাকে বিশাল বাধা মনে হচ্ছিল, সেটাই আসলে নতুন কোনো সম্ভাবনার দরজা। ভাবার বিষয় রইল।